আজকের গল্প কারাগার। বগুড়া থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন আকাশ। কারাগার বললেই মনের মধ্যে যেসব চিত্র ভেসে ওঠে সেগুলো হলো উঁচু লাল দেয়াল, সার্চ লাইট, বড় লোহার গেট, প্রহরী, নিম্নমানের খাবার, বিশেষ পোশাক ইত্যাদি। উপমহাদেশের চলচ্চিত্রেও এ ধরনের একটা দৃশ্যপট তৈরি করা হয় প্রায়ই। এক কথায় ওটা ক্রিমিনালদের জায়গা। আমি জেলে যাবার আগে ভাবতাম জেলের ভেতরে মানুষ কিভাবে জীবনযাপন করে, কি খায়, দম বন্ধ হয়ে আসে না? জেল খেটে আসা দু একজনকে জিজ্ঞেস করতাম, ভাই ওখানকার জীবন কেমন, খাবার বা অন্য সব? উত্তরে যা ওরা শোনাতো তা অবাস্তব। একবেলা ভাত দেয়, যার অর্ধেক পাথরে ভরা, পানির মতো পাতলা ডাল, তরকারি কখনো দেয় কখনো না, একটা রুটি ইত্যাদি। কারাগারের জীবন অন্য এক গ্রহের মতো, এর সঙ্গে বাইরের জগতের মিল নেই। যেসব মানুষ বন্ধু বৎসল, প্রগতিশীল বা সৃজনশীল, তাদের জন্য যে কি বীভৎস ও দুর্বিষহ অবস্থা হয় তা না দেখলে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশের মসজিদগুলোতে জুমার নামাজের আগে বয়ানের মধ্যে ইমাম সাহেব দোজখের একটি চিত্র তুলে ধরেন। ওই চিত্রের সঙ্গে কারাবাসের চিত্রের কিঞ্চিত মিল খুঁজে পাওয়া যায়। ওখানেও শ্রেণী বিভাজন আছে, যেমন ভিআইপি কয়েদি এবং নর্মাল কয়েদি, আছে মহিলা ও পুরুষদের জন্য আলাদা এলাকা, আছে বিদেশি, তাদের খাবার আলাদা। আমি একজন ব্যবসায়ী। এক সময় ঢাকায় জরুরি আইন জারির সময় রাতে কারফু চলাকালীন আমি হাসপাতাল থেকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ পুলিশ কোনো প্রশ্ন না করে গাড়িতে তুলল। সারা রাত হাজতে রেখে পরদিন কোর্টে চালান করে দেয়। তারা সন্দেহবশত আমাকে কোর্টে জামিন না দিয়ে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে পাঠালো 52 ধারাতে। তখন সন্ধ্যা। লাইন ধরে বিভিন্ন ধরনের অপরাধের জন্য দণ্ডিতদের সঙ্গে প্রিজন ভ্যানে করে কারাগারের প্রধান ফটকে নামালো। প্রচণ্ড ক্ষুধা, সে সঙ্গে অনিশ্চয়তা এবং সমস্ত শরীর ক্লান্ত, লজ্জা ও ভয়ে কুকড়ানো মন। আত্মীয় বন্ধু কাউকে জানায়নি লজ্জায় ও কষ্টে। তাছাড়া আমার 14 পুরুষের কেউই কোনো অপরাধে কারাভোগ করেননি। বিষয়টি আমাকে প্রচণ্ড রকম লজ্জিত করেছে। আমার বোধকে বোবা বানিয়ে দিয়েছিল। শুধু বাকি ছিল আত্মহত্যা করাটা। মনকে বুঝালাম জীবনে সবকিছুর স্বাদ নেয়া ভালো, এই বলে। ঢেউটিন বা রিলিফের কম্বল ও গম চুরির দায় তো জেল খাটছি না। যে দেশে প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রী বা বিমান বাহিনীর প্রধান ছিনতাইয়ের অভিযোগে জেল খাটে, সে দেশে আমি কোন রাজপুত্র? আইনের দৃষ্টিতে হয়তো আমি অপরাধী। এখান থেকেই হয়তো আমাকে শিক্ষা নিতে হবে সুন্দর আগামী নির্মাণের জন্য। জেল গেটের মধ্যে ঢোকার পর সবার নাম ঠিকানা এন্ট্রি করা হলো এবং সবাইকে, যেখানে প্রায় 70 জনের মতো মানুষ ছিল, বলা হলো মানি ব্যাগ, ঘড়ি, বেল সবকিছু জমা দিতে। সবাই জমা দিল। তারপর চেক করে সবাইকে লাইন ধরে আরেকটি বড় লোহার গেট দিয়ে ভেতরে নিয়ে যায়। কিছু দূর যেতেই হাতের ডান দিকে একটি লম্বা হল রুমের মতো টিনের ছাদওয়ালা ঘর। সেটার বারান্দায় সবাইকে বসিয়ে জেলের নিয়মগুলো বলল। সে সময় ঘরের মধ্যকার পুরনো কয়েদিরা আমাদের দেখছিল। মনে হলো যেন আমরা সবাই মিরপুর চিড়িয়াখানার উচ্ছৃঙ্খল ও ক্ষুধার্ত বানর, আর ওরা আদর্শ দর্শক। এরপর একজন বয়স্ক পুরনো কয়েদি, যিনি একজন খুনি, সবাইকে একটি করে কম্বল ও একটি সিলভারের প্লেট ধরিয়ে দিলেন। লাইন করে বিছানা করতে বললেন সবাইকে। সবাই ঠিক হওয়ার পর লাইন ধরে খাবার পরিবেশন হলো। মেনু ছিল পাতলা খিচুড়ি এবং রুই মাছ ভাজা। চাইলে খিচুড়ি নেওয়া যাবে আনলিমিটেড। এবার ঘুমানো। আমার ডানে যে ঘুমালো সে একজন ছিনতাইকারী। বাঁয়ে যিনি, তিনি একজন পুলিশের ছোট কর্তা, কিন্তু ধর্ষক। ঘুম থেকে বাঁশির শব্দে জাগলাম ভোর 4টায়। হাত মুখ ধুয়ে আবার লাইন ধরে নাম ডাকা, ছবি তোলা ইত্যাদি।
তারপর সকাল 7টায় নাস্তা, বড় রুটি ও 1 টুকরো গুড়। দুপুরে সাদা ভাত, ডাল ও গরুর গোশত দিয়ে খেলাম। দেখা গেল টয়লেটের পাশে প্রচুর ভাত ফেলে রাখা হয়েছে অপচয় হিসেবে। এগুলো দেখার কেউ নেই। প্রতিটি ছোট রুমে প্রায় 300 কয়েদি থাকে। প্রতিটি রুমে একটি মাইক আছে, যাতে কয়েদিদের দর্শনার্থীরা দেখা করতে চাইলে নাম ডাকা হয়, এবং এজন্য সব কয়েদি কান পেতে থাকে কখন তার ডাক পড়ে। অবশেষে 7 দিন পর আমি সেই কারাগার থেকে ছাড়া পেয়েছিলাম। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।